বিশ্ব ইজতেমার প্রথম পর্বে তুরাগ তীরে চলছে আম বয়ান। জুমার নামাজ পড়তে লাখো মুসল্লির ঢল। এই দুনিয়া আমরা যা করতেছি এটা আসলে আমার জন্য না, আমার কাজই না। আমার কাজ ছিল আখিরাতের জন্য প্রস্তুতি তৈরি করা। দুই পর্বে হওয়াতে আমরা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারতেছি। রংপুরে আলাদা 3 সড়ক দুর্ঘটনায় 5 জন নিহত, কুষ্টিয়ায় নিহত আরও 2 জন, টাঙ্গাইলে 1 জন। চট্টগ্রামে জলাবদ্ধতা প্রকল্পে খাল খননের নামে বিপুল অর্থ লুটপাট, বললেন শিল্প উপদেষ্টা। 21টি খাল খননে 100 কোটি টাকা বরাদ্দের আবেদন। এবং জুলাই গণ অভ্যুত্থানের আবহে কাল শুরু হচ্ছে অমর 21 বইমেলা। স্টল প্যাভিলিয়নে শেষ মুহূর্তের প্রস্তুতি, থাকছে কঠোর নিরাপত্তা। কেএসসি থেকে দোয়েল চত্বর, এই জায়গাটা ট্রাফিক সবসময় বন্ধ থাকবে না। কখনো এই জায়গাটা ট্রাফিকিংয়ের জন্য খোলা রাখবো, কখনো বন্ধ রাখবো। শুনছিলেন শিরোনাম, এখন ঢাকায় স্বাগত। পুরো আয়োজনের সঙ্গে আছি আমি গালিব ইবনে রিয়াজ। টঙ্গীর তুরাগ তীরে চলছে 58তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। অংশ নিয়েছেন দেশ বিদেশের লাখো মুসল্লি। ইজতেমা ময়দানে আজ দেশের বৃহত্তম জুমার নামাজ অনুষ্ঠিত হবে। ইজতেমা ময়দান থেকে সবশেষ তথ্য জানবো। আমার সঙ্গে যুক্ত হচ্ছেন 2 সহকর্মী জাবেদ আবদুল্লাহ ও ইফতেখার রায়হান। শুরুতেই জাবেদ, এর আগের সংবাদেও আপনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন, জানাচ্ছিলেন সর্বশেষ প্রস্তুতি। আর কিছুক্ষণ পরেই তো জুমার নামাজ, বৃহত্তম জুমার নামাজের প্রস্তুতি কেমন দেখছেন, উপস্থিতি কেমন? গালিব, আজ প্রথম পর্বের প্রথম দিনের যে আনুষ্ঠানিকতা সেটি বাদ ফজর নামাজের পরপরই আম বয়ানের মধ্য দিয়ে কিন্তু সেই আমল শুরু হয়েছে। সেই আমল পরিচালনা করেছিলেন পাকিস্তানের মাওলানা জিয়াউল হক। তার পরপরই কিন্তু তাশকিল, ইমান ও হেদায়েতি যে বয়ান, সেই বয়ান পরিচালনা করেন মাওলানা জিয়াউল হক। ফজরের নামাজের পরপরই ইবাদত বন্দিগি নানা আমলে কিন্তু মশগুল ছিলেন বিভিন্ন খিত্তায় ধর্মপ্রাণ মুসল্লিরা। একটু বলছি সেটা হলো যে এরই মধ্যে কিন্তু বিদেশি মেহমানরা এই যে মুসলিম উম্মার যে সবচেয়ে বড় যে দ্বিতীয় বৃহত্তম যে জমায়েত, এই জমায়েতে টঙ্গী তুরাগ তীরে অংশগ্রহণ করেছে। নানা খিমা রয়েছে, সেই খিমা বা খিত্তায় কিন্তু উর্দু, আরবি, ইংরেজি, ফার্সি ভাষার নানা বিদেশি মেহমানরাও কিন্তু এই যে জমায়েত, সেই জমায়েতে অংশগ্রহণ করেছে। এরই মধ্যে 41টি জেলার লক্ষাধিক মুসল্লি কিন্তু এই টঙ্গী তুরাগ তীরে এসে জমায়েত হয়েছে। আমাদেরকে উলামা, মাশায়েখ ও শুরাই নিজামের কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে যে প্রায় 10 লাখ মুসল্লি, ধর্মপ্রাণ মুসল্লির সমাগম হবে এবারের এই টঙ্গী তুরাগ তীর জুড়ে। আপনি নিশ্চয়ই ছবিতে ফ্রেমে দেখতে পাচ্ছেন 160 একরের বিশাল ময়দান। সেই ময়দান ছাপিয়ে এই ধর্মপ্রাণ মুসল্লিদের পায়ের ছাপ কিন্তু পড়েছে আবদুল্লাপুর, উত্তরা, চেরাগালি, টঙ্গী রেল স্টেশন থেকে আশপাশের সমগ্র এলাকায়। এমন জমিনে এমন কোথাও বাকি নেই যেখানে ধর্মপ্রাণ মুসল্লিদের পায়ের ছাপ পড়েনি। মূলত এটি একটি হেদায়েতি কাজ, এটি একটি ধর্মীয় প্রচারণা। এই দামি কাজ, এই দায়ী কাজ মূলত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে করেছেন। এখান থেকে মূলত ইসলাম ধর্মের বাণী এবং ইসলাম ধর্মের যে সৌন্দর্য, পবিত্রতা, সেগুলো প্রচার করা হয়। এগুলোই মুসলিম উম্মাহ এখান থেকে শিক্ষা গ্রহণ করবে। শিক্ষা গ্রহণ করে আগামী 1 বছরের জন্য তাবলিগ জামাতে অংশ নিয়ে ছোট ছোট দলে ভাগ হয়ে এই ইসলামের হেদায়েতি যে দাওয়াত, সেই দাওয়াত নিয়ে কিন্তু সারা পৃথিবীতে তারা জমিনে ছড়িয়ে পড়বে। একটু বলছি, এই যে দ্বিতীয় বৃহত্তম যে জমায়েত, এই জমায়েতে যেমন সারা বিশ্বের মুসল্লিরা যেমন অংশগ্রহণ করে, তেমনি এখান থেকে শিক্ষা গ্রহণ শেষে কিন্তু এখানকার মুসল্লিরা কিন্তু সারা জমিনে এই যে ধর্মীয় যে বাণী এবং আল্লাহর হুকুম, আল্লাহর আহকাম, এটা যে জমিনে প্রতিষ্ঠা করার জন্য তারা এই দাওয়াত নিয়ে কিন্তু জমিনে ছড়িয়ে পড়েন। এখন পর্যন্ত নিরাপত্তা ব্যবস্থা এখানে ভালো, সার্বিক দিক আমরা দেখেছি। এখন পর্যন্ত 16টি ওয়াচ টাওয়ার থেকে পুরো ইজতেমা ময়দানকে কিন্তু নিরাপত্তা বেষ্টনীতে ঢেকে ফেলা হয়েছে। সাদা পোশাকে নিরাপত্তা বাহিনী রয়েছে, 500-রও অধিক ফায়ার ফাইটার কিন্তু এরই মধ্যে বিভিন্ন খিমা এবং মূল যে ইজতেমা ময়দান, সেই ময়দানে কাজ করছে। আর আমরা এরই মধ্যে যখন কথা বলছি সেই সময়ে কিছুক্ষণ পরেই পবিত্র জুমা নামাজ অনুষ্ঠিত হবে। এই নামাজে একটি বিরতি চলছে এখন। এই বিরতির মধ্যেই যে মুসলিম যে উম্মাহ রয়েছে, ধর্মপ্রাণ মুসল্লিরা তাদের যে অজুর যে কাজ সেটি সেরে নিচ্ছেন। কিছুক্ষণ পরেই একটি বৃহৎ জমায়েত হবে এবং এই জুম্মা নামাজ পরিচালনা করবেন মাওলানা জুবায়ের। আমাদেরকে সেটি জানানো
সেটি জানানো হয়েছে। একটু বলি বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে সেনাবাহিনীর তত্ত্বাবধানে। 6টি বেলি ব্রিজ এখানে কিন্তু করা হয়েছে যাতায়াতের জন্য, মুসল্লিদের যাতায়াতের জন্য। তো এভাবে একটু বলা যায় যে আর কিছুক্ষণ পরেই যে আখিরি মোনাজাত, জুম্মা নামাজের পরে যে মোনাজাত হয় সেটি অনুষ্ঠিত হবে। দেশ জাতির কল্যাণে এবং সারা বিশ্বের সুখ শান্তি কামনায় বিশেষ প্রার্থনা করা হবে। একই সঙ্গে এও প্রার্থনা করা হবে যেন নিজেদের মধ্যে বিভেদ, হানাহানি এগুলো থেকে বেরিয়ে আসতে পারে মুসলিম উম্মার। তো আমার কাছে টঙ্গী ইজতেমার ময়দানের তুরাগ তীর থেকে এই ছিল তথ্য। আমরা এখন আমাদের আরেক সহকর্মী ইফতেখার রায়হান আছেন, আমরা তার কাছে চলে যাব। ইফতেখার, তবে এবার কিন্তু একটি ভিন্নভাবে ইজতেমা আয়োজন হচ্ছে, অর্থাৎ 3টি ধাপে ইজতেমা আয়োজন করা হচ্ছে। এর আগে আমরা দেখেছিলাম যে 2 ধাপে মাওলানা জুবায়ের অনুসারী অর্থাৎ সুরাই নিজাম এবং মাওলানা সাদ সাহেবের অনুসারীরা ইজতেমা করতে। তবে এবার কিন্তু ইজতেমা আয়োজন করা হচ্ছে, যে কারণে আমরা দেখেছি যে অন্যান্য বারের তুলনায় এবার জুমার নামাজের দিনে মুসল্লিদের যে উপচে পড়া ভিড় কিংবা যে ভিড়ের মধ্যে যে মুসল্লিদের যে একটি ভোগান্তি তৈরি হয় সেটি কিন্তু এবার নেই। এবার অনেকটা স্বাভাবিকভাবে মুসল্লিরা ইজতেমা ময়দানে আসছেন এবং রাস্তার যে সড়কের যে অবস্থা, সড়কেও কিন্তু কোনো ধরনের এখন পর্যন্ত যানজটের আমরা চিত্র দেখিনি। অর্থাৎ বলা চলে যে ইজতেমা ময়দানের এই জুমার নামাজে অংশ নিতে মুসল্লিরা একেবারেই স্বাভাবিকভাবে নির্বিঘ্নে ইজতেমা ময়দানে আসতে পারছেন। এবং এখন কিন্তু 12টার বেজে গেছে, অর্থাৎ কিছুক্ষণ পরে জুমার নামাজের যে প্রস্তুতি বা জুমার নামাজের আনুষ্ঠানিকতা সেটি শুরু হবে এবং জুমার নামাজে ইমামতি করবেন বাংলাদেশের তাবলিগের শীর্ষ মুরব্বী মাওলানা জুবায়ের সাহেব এবং তার জুমার বেলা 1টার দিকে এখানে ইজতেমা ময়দানে খুতবা অনুষ্ঠিত হবে এবং এর পরপরই জুমার জামাত অনুষ্ঠিত হবে। এবং এই জুমার জামাতে মুসল্লিরা যেন নির্বিঘ্নে আসতে পারেন সেজন্য ট্রাফিক বিভাগ অর্থাৎ গাজীপুর মেট্রোপলিটন ট্রাফিক বিভাগের পক্ষ থেকে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে, বিশেষ করে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী অংশে এবং কামারপাড়া সড়ক এবং উত্তরার আব্দুল্লাহপুর যে বেড়িবাঁধটি, এই সড়কগুলোতে যান চলাচল কিছুটা নিয়ন্ত্রণ রাখা হয়েছে। অর্থাৎ এইসব জায়গাগুলোতে যান চলাচলে যেন পণ্যবাহী যান চলাচল না করতে পারে সেজন্য একটি নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি কিছুক্ষণ আগে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর পরিস্থিতির ব্রিফ করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার। সেখানে তিনি উল্লেখ করেছেন যে ভিক্ষুকদের একটি দৌরাত্ম বেড়েছে, মৌসুমী ভিক্ষুকদের, এবং সেটির জন্য পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি হকার এবং ফুটপাত দখল মুক্ত রাখার জন্য অভিযান পরিচালনা করা হচ্ছে বলে তিনি জানিয়েছেন। পাশাপাশি একটি বিষয় জানিয়ে রাখি, যেহেতু উল্লেখ করেছেন যে ভিক্ষুকদের একটি দৌরাত্ম বেড়েছে, মৌসুমী ভিক্ষুকদের, এবং সেটির জন্য পুলিশকে একটি অ্যালার্ট জারি করা হয়েছে। সেই অ্যালার্টের পরিপ্রেক্ষিতে কিন্তু তারা গাজীপুর মেট্রোপলিটন কমিশনার বলেছেন যে এটি তাদের একটি স্বাভাবিক প্রক্রিয়া, কিন্তু এখানে কোনো ইজতেমাকে ঘিরে কোনো ধরনের নাশকতার কোনো কিংবা নিরাপত্তা ঝুঁকি নেই বলে তিনি জানিয়েছেন। তো সবকিছু মিলিয়ে স্বাভাবিকভাবেই ইজতেমা ময়দানে আসছেন মুসল্লিরা এবং জুমার নামাজে অংশ নেবেন। তো এই ছিল আমার কাছে ইজতেমা ময়দান থেকে সবশেষ তথ্য। রংপুরে পৃথক 3টি সড়ক দুর্ঘটনায় 5 জন নিহত হয়েছেন। এর মধ্যে রংপুরের নবদিগঞ্জ এলাকায় বাস ও মাহিন্দ্রার সংঘর্ষে নিহত হয়েছেন 3 জন। এসব ঘটনায় গুরুতর আহত হয়েছেন 10 জন। পুলিশ জানায় সকালে ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী একটি বাসের ধাক্কায় মাহিন্দ্রা অটোরিকশায় 3 যাত্রী নিহত হয়। এই দুর্ঘটনায় আরও 1 জন গুরুতর আহত হয়েছেন। তাৎক্ষণিক হতাহতের পরিচয় জানা যায়নি। নিহতদের মরদেহ উদ্ধারের পর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়াও নজিরের হাট ও বড় দরগাহ বাজারে বাসের ধাক্কায় নিহত হয়েছেন আরও 2 জন। এদিকে টাঙ্গাইলের কালীহাতিতে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন এক মোটরসাইকেল আরোহী। আর কুষ্টিয়ায় মিরপুরের তালবাড়িয়ায় ট্রাক সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন আরও 2 জন। চট্টগ্রামের জলাবদ্ধতা প্রকল্পে খাল খননের নামে অনিয়ম, দুর্নীতি ও বিপুল পরিমাণ অর্থ লুটপাট হয়েছে বলে মন্তব্য করেছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান। সকালে চট্টগ্রামের জলাবদ্ধতা প্রকল্পের কাজ পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। এ সময় শিল্প উপদেষ্টা বলেন, লুটপাট ও সমন্বয়হীনতার কারণে যে পরিমাণ কাজের অগ্রগতি হওয়ার দরকার ছিল তা হয়নি। ফলে কয়েক বছর ধরে চলা এই প্রকল্পের কোনো সুফল বন্দর নগরীর মানুষ পায়নি বলেও জানান তিনি। চট্টগ্রামের জলাবদ্ধতার
জলাবদ্ধতা প্রকল্পের অগ্রগতি ও কার্যক্রম নজরদারি করতে 4 উপদেষ্টাকে দায়িত্ব দিয়েছে প্রধান উপদেষ্টা। তার অংশ হিসেবে শুক্রবার চট্টগ্রাম নগরীর বিভিন্ন খাল ঘুরে দেখেন তিনি। এ সময় মেয়র বলেন, কোনো জায়গায় খাল খননে ব্যক্তিগত সুবিধা দিতেই জমি গ্রহণ করা হয়েছে। এতে খালের পরিবর্তন হয়েছে গতিপথ। তবে নতুন করে খাল খননের কাজে 100 কোটি টাকা বরাদ্দ চেয়ে আবেদন করা হয়েছে বলেও জানান তিনি। আসলে প্ল্যানই ছিল অন্য কিছু, সমন্বয়হীনতা ছাড়াও টাকা পাচার হয়েছে প্রচুর। দেশের অর্থনৈতিক অবস্থা একেবারেই খারাপ করে দেওয়া হয়েছিল। আমরা সেখান থেকে রিকভার করার চেষ্টা করছি। খাল বন্ধ করে দিয়ে জায়গা দখল, মাটি, ময়লা সমস্ত কিছু এটা সরাতে যে কাজটা, যে উদ্যোগটা, সেই উদ্যোগটা শুরু হয়েছে। আমরা আশা করছি এই সমন্বয়ের মধ্যে দিয়ে আমরা একটা ভালো রেজাল্ট আশা করতে পারি। হয়তোবা এই মৌসুমে 40-50% আমরা পেতে পারি, কিন্তু আরও একটি বছর হয়তোবা সময় লাগবে 100% এটাকে ফলপ্রসূ করতে। হটকারিতা ও ফ্যাসিবাদ কারোর জন্য কল্যাণকর নয় বলে মন্তব্য করেছেন জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। শুক্রবার সকালে রাজধানীর মগবাজারে জামাত ইসলামের সাবেক সংসদ সদস্য হাফেজা আসমা খাতুনের স্মরণে দেওয়া দোয়া মাহফিলে মন্তব্য করেন তিনি বলেন, আওয়ামী লীগ জাতির উপরে জুলুমের পর্বত চাপিয়ে দিয়েছিল। শুক্রবার সকালে রাজধানীর মগবাজারে জামাত ইসলামের সাবেক সংসদ সদস্য হাফেজা আসমা খাতুনের স্মরণে দোয়া মাহফিলে মন্তব্য করেন তিনি বলেন, আওয়ামী লীগ জাতির ঘাড়ে জুলুমের পর্বত চাপিয়ে দিয়েছিল। তাই অতীত থেকে শিক্ষা নিয়ে জুলুমের পথে কেউ যেন ভবিষ্যতে পা না বাড়ায় সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। এ সময় আসমা খাতুনের কর্মময় জীবনের কথা স্মরণ করে জামাত ইসলামের আমির বলেন, নারীদের মধ্যে ইসলামী মূল্যবোধ তৈরিতে কাজ করেছেন দলের মহিলা বিভাগের সাবেক এই সেক্রেটারি। নারীদের সমতা প্রতিষ্ঠা ও অধিকার আদায়ে তার ভূমিকার বিষয় স্মরণ, তার কর্মজীবন থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান জামায়াতের আমির। জুলুমের মহাপর্বত আমাদের গাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে। আপনজন থেকে বিদায় নিতে পারবো না, আপনজনকে বিদায় দিতে পারবো না। সবার সাথে দোয়ায় শরীক হতে পারবো না। আমি দোয়া করি এরকম পরিস্থিতি জাতির আরেকজন নাগরিকের জীবনে যেন আর ফিরে না আসে। হটকারিতা, ফ্যাসিজম কারোর জন্যই দুনিয়ায় কল্যাণকর না, আখিরাতেও কল্যাণকর না। কাল থেকে শুরু হচ্ছে অমর 21শে বইমেলা। জুলাই গণ অভ্যুত্থানের আবহে সাজানো হয়েছে এবারের বইমেলা। প্রস্তুত মেলার স্টল, প্যাভিলিয়নগুলো। প্রাণের মেলার জন্য মুখিয়ে আছেন পাঠকরা। পরিবর্তিত পরিস্থিতিতে লেখক প্রকাশকদের কাছেও এক ভিন্ন বইমেলা। মেলার পুরো মাস জুড়ে শৃঙ্খলা ও নিরাপত্তার প্রত্যাশাও তাদের। পরিসরের বিবেচনায় এটিকে সবচেয়ে বড় বইমেলা বলছে বাংলা একাডেমি। আবু বকর মুনির ক্যামেরায়, ফরহাদ বিন নূরের প্রতিবেদন। 1947-এ ব্রিটিশ শাসনের থাবা থেকে মুক্তি পেলেও এদেশের মানুষকে পড়তে হয় পাকিস্তান কর্তৃক ভাষা কেড়ে নেয়ার ষড়যন্ত্রের জালে। তারপর 52 ভাষা আন্দোলন, শহীদ হন রফিক, সালাম, বরকত, জব্বার, আসে বিজয়। বিজয়ের পরিক্রমায় 1971 থেকে এখন 2024-এর গণঅভ্যুত্থান, যেখানে শহীদ আবু সাঈদ, মীর মুগ্ধর আলো ছড়ায় বর্ণে বর্ণে। রিকশা চালক সুজনের স্যালুট বৈষম্যের বিরুদ্ধে মাঠে নামতে প্রেরণা যোগায় সকল খেটে খাওয়া মানুষকে। অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের বইমেলায় তাই তো জুলাইয়ের স্মৃতিচিহ্ন, আবহে অভ্যুত্থান। পহেলা ফেব্রুয়ারি শুরু হচ্ছে মাসব্যাপী এই প্রাণের মেলা, যার শেষ মুহূর্তের প্রস্তুতি এটি। বাংলা একাডেমি প্রাঙ্গণ এবং সোহরাওয়ার্দী উদ্যানের মাঠে এভাবে সারি সারি স্টল, প্যাভিলিয়ন রূপ নিয়েছে মেলার। অপেক্ষায় মুখিয়ে পাঠকরাও। বই মেলা তো আমাদের প্রাণের মেলা। তো আমি ছোটবেলা থেকে অনেক বই পড়ুয়া, বই পড়তে ভালোবাসি। তো সেখান থেকে আমার সবসময় বইমেলা আসা হয়। বইমেলা তো আসলে আমাদের অনেকটা আসলে আকাঙ্ক্ষার জায়গা, স্বপ্নের জায়গা।
পরিবর্তিত পরিস্থিতিতে লেখক প্রকাশকের চোখে কেমন এবারের বইমেলা? এবারের অমর একুশের বইমেলা ভিন্নতা তো অবশ্যই আছে। এটা প্রেক্ষাপটের পরিবর্তন হয়েছে, নিরাপত্তা ব্যবস্থা। এটা যদি আমরা প্রথম দিন থেকেই শুরু করি সেক্ষেত্রে আমাদের জনমনে একটি প্রশান্তি আসবে এবং পাঠক এবং দর্শনার্থী তারা মেলায় প্রবেশ করবে। প্রকাশক লেখক এদের একটা ভালো জমজমাট একটা বইমেলা হবে বলে আমার বিশ্বাস। পরিসরের বিবেচনায় এটিকে সবচেয়ে বড় বইমেলা বলছে বাংলা একাডেমি। একটি উৎকৃষ্ট মেলার প্রত্যাশা আয়োজকদের। আমরা যদি একটা ভালো বাংলাদেশ চাই, ভালো বইয়ের কাছে আমাদের ফিরতে হবে। এবারের বইমেলা সেই বার্তা নিয়ে এসেছে বিশেষ মুহূর্তে, কারণ পুরো জাতি এখন একটা পরিবর্তনের আকাঙ্ক্ষায় আছেন। জাতি চায় একটি মুক্ত বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ, সুন্দর বাংলাদেশ। বইমেলা সেই সুন্দর বাংলাদেশের কথাই বলবে এবার। জুলাই গণ অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে এবারের বইমেলায় বিগত সময়ে বঞ্চিত প্রকাশকরাও পেয়েছে স্টল। সব ধরনের বইয়ের সংমিশ্রণ এবং লেখক পাঠক প্রকাশকের মিলন মেলায় সত্যিকারের প্রাণের মেলায় পরিণত হোক এবারের বইমেলা। একই সঙ্গে মেলার পুরো মাস জুড়ে শৃঙ্খলা এবং নিরাপত্তাও হোক নিশ্চিত, প্রত্যাশা সেটাই। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা। অমর একুশে গ্রন্থমেলাকে কেন্দ্র করে প্রথমবারের মতো টিএসসি থেকে দোয়েল চত্বরের রাস্তা দর্শনার্থীদের উপর নির্ভর করে কখনোই এই পথ খোলা থাকবে, আবার কখনো বন্ধ থাকবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। সকালে গ্রন্থমেলা পরিদর্শন করে তিনি সাংবাদিকদের কথা বলেন। এ সময় তিনি বলেন, বাণিজ্য মেলার মতো বই মেলায় খাবারের গলা কাটা দাম রাখা যাবে না। এই বিষয়ে পুলিশকে সবসময় নজরদারিতে রাখতে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। নিরাপত্তার জন্য বই মেলা সহ রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাতে সার্চ লাইটের ব্যবস্থা করা হবে বলেও জানিয়েছেন ডিএমপি কমিশনার। যে বাণিজ্য মেলায় হোটেলগুলা এবং ফুডকোর্টগুলোতে খাদ্যদ্রব্যের দাম 3 গুণ আদায় করা হয়, যেটা ঠিক না। আমি আমার অফিসারদেরকেও রিকোয়েস্ট করবো এই দিকে যেন খেয়াল রাখে। কোনো বইয়ের ভিতরে এই উস্কানিমূলক কথা লেখা আছে, এটার জন্য ওনারা স্ক্যানিং করে ভেটিং করে স্টলে উপস্থাপন করেন। আমি আশা করি ওনারা ওনাদের দায়িত্ব সঠিকভাবে পালন করবেন। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের অনেক নেতাকে আমরা ইতিমধ্যে অ্যারেস্ট করেছি, তারা বন্দি আছে। আর তারা যদি এরকম কোনো অ্যাটেম্প নেয় অবশ্যই আমরা ব্যবস্থা নিব। 6 মাসে জনগণের আকাঙ্ক্ষা পূরণে অন্তর্বর্তী সরকারের ঘাটতি রয়েছে বলে মন্তব্য করেছেন গণতান্ত্রিক অধিকার কমিটির আহ্বায়ক অধ্যাপক আনু মোহাম্মদ। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে চাকরি স্থায়ীকরণের দাবিতে গ্রামীণ ব্যাংক চতুর্থ শ্রেণী কর্মচারী পরিষদের এক সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি। সংস্কার বা পরিবর্তনের কোনো নমুনা দেখা যাচ্ছে না মন্তব্য করে এই পরিস্থিতির অবসান ঘটানোর কথা বলেন তিনি। এ সময় গ্রামীণ ব্যাংকের চাকরিচ্যুতদের পুনর্বহাল, আউটসোর্সিংয়ের নিয়োগ বন্ধ, চাকরি স্থায়ীকরণ করে নিয়োগের শুরু থেকে সকল প্রাপ্য পরিশোধ, আন্তর্জাতিক শ্রম আইন অনুযায়ী প্রাপ্য অধিকার দেয়া সহ 5 দফা দাবির পূর্ণ সমর্থন জানিয়ে অবিলম্বে নিয়োগ স্থায়ীকরণ সহ সকল দাবি মেনে নেয়ার আহ্বান জানান তিনি। পরিবর্তনের তো নমুনা দেখা যাচ্ছে না কিছু। পরিবর্তনের নমুনা তো তৈরি করতে হবে যে হ্যাঁ আমরা এই জায়গায় পরিবর্তন করছি, আমরা গত স্বৈর শাসকের মতো আচরণ করছি না। গত স্বৈর শাসকের মতো যারা শ্রমজীবী মানুষ তাদের কথা শুনবো না, তারা কথা বলতে আসলে তাদের উপর হামলা করব এবং বছরের পর বছর তাদেরকে বঞ্চিত করব। এই প্রক্রিয়ায় যদি অব্যাহত থাকে তাহলে সংস্কারটা কোথায় হচ্ছে? কি ধরনের সংস্কারের জন্য আমাদের অপেক্ষা করতে হবে? এই পরিস্থিতির অবসান আমরা দাবি করি। ঘাটতির অজুহাতে রাজধানীতে চড়া চালের বাজার। কারওয়ান বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আসিফ ইকবাল, জানবো তার কাছ থেকেই সর্বশেষ। আসিফ, সকালে আপনি সংবাদে বলছিলেন সবজির বাজারে স্বস্তির খবর আমাদেরকে জানাচ্ছিলেন, কিন্তু চালের বাজার অস্থির, আমদানি করা হচ্ছে, তারপরেও কেন চালের বাজারে নিয়ন্ত্রণ আসছে না, কি বলছেন বিক্রেতারা?
গালিব, মাসখানেক আগে থেকেই কিন্তু এই যে চালের বাজার যে চড়া, যে চালের দাম বৃদ্ধির যে প্রবণতা সেটি কিন্তু শুরু হয়েছিল এবং এই মাসখানেক পরে এসেও কিন্তু আমরা দেখছি সেই প্রবণতাটি কিন্তু এখনো রয়ে গেছে। মাঝখানে সরকার শুল্ক কমানো এবং আমদানির যে অনুমতি সেটিও দিয়েছে, কিন্তু তারপরেও তার কোনো প্রভাব কিন্তু চালের বাজারে পড়ছে না। প্রায় সব ধরনের চালের দামই আমরা বাজারে আজকে দেখেছি, কেজিতে 2 থেকে 3 টাকা বেশি আমরা দেখেছি। তার মধ্যে সবচেয়ে বেশি বেড়েছে মিনিকেট চাল, সেখানে কিন্তু কেজিতে প্রায় 10 টাকা পর্যন্ত বেড়েছে এবং তারপরে আছে নাজেরশাহীর, যেটি কিন্তু কেজিতে 7 থেকে 8 টাকা পর্যন্ত বেড়েছে বলে আমরা বিক্রেতাদের সাথে কথা বলে জানতে পেরেছি। বিক্রেতারা এখানে বলছেন যে সরবরাহের যেই ঘাটতি আছে সেটির কারণেই আসলে এই চালের দামটি বেশি এবং তারা বলছেন যে সামনের যেই মৌসুমটি আসছে সেই মৌসুমে চালের আমদানির আগ পর্যন্ত কিন্তু এই চালের দাম কমার তারা আসলে কোনো সম্ভাবনা দেখছেন না। আমরা সকাল থেকেই বাজারে আছি। আমরা চালের বাজারে আসার আগে সবজির বাজারে ছিলাম, যেটি আপনি বলছিলেন। সবজির বাজারে নিয়ে কিন্তু আসলে আমরা দেখেছি উল্টো চিত্র। ক্রেতারা কিন্তু সেখানে কিছুটা স্বস্তি পাচ্ছেন। শীতের এই মাঘের মাঝামাঝি এসে কিন্তু যেই পরিমাণের সবজি আমদানি হচ্ছে বাজারে, অর্থাৎ সবজির সরবরাহ বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু সব ধরনের সবজির দামই আমরা দেখতে পেয়েছি কম এবং মোটামুটি 2-1টি সবজি বাদে সব ধরনের সবজি কিন্তু আমরা দেখছি যে 20 থেকে 30 টাকার মধ্যেই আসলে ক্রেতারা কিনতে পারছেন। আমরা বিক্রেতাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে এই যে শীতের যে সিজনটি আছে সেটি সামনে যতবার বাড়বে, শেষের দিকে আগাবে, ততই কিন্তু সবজির দাম আরো কমবে এবং ক্রেতারা যেটি বলছেন, ক্রেতারা স্বাভাবিকভাবেই তাদের স্বস্তি ব্যক্ত করেছেন, স্বস্তির কথা বলেছেন, কিন্তু ক্রেতাদের একটি দাবির কথাও তারা বলেছেন যে বাজারটি সার্বক্ষণিক মনিটরিং এর মাধ্যমে তারা আসলে চাচ্ছেন সারা বছরেই যেন সবজির বাজারে এই স্বস্তিটি থাকে। এর পরে কিন্তু আমরা মাছের বাজারেও গিয়েছিলাম। মাছের বাজারেও আমরা দেখতে পেয়েছি যে সেখানে একটু বিপরীত চিত্র দেখতে পেয়েছি। মাছের বাজারে আমরা প্রায় সব ধরনের মাছই কিন্তু কেজিতে 10 থেকে 20 টাকা বেশি দেখেছি। আর তাছাড়া যদি বলি যে মুরগির বাজার, আমিষের বাজার, সেখানেও আমরা দেখেছি যে বাজারটি অপরিবর্তিত আছে। সব ধরনের মুরগি কিন্তু আমরা দেখেছি যে গত সপ্তাহে যেই দামে বিক্রি হয়েছে সেই দামে বিক্রি হয়েছে। কিছুটা সুখবর আছে হাঁসের দামে, সেখানে কিন্তু আমরা দেখেছি হাঁসের দাম কিছুটা কমতির দিকে। এছাড়া মাংসর যে বাজারটি আছে, অর্থাৎ গরু ও খাসি, সেটি কিন্তু অপরিবর্তিতই রয়েছে। তো কারণ বাজার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। দেশের সবচেয়ে মজবুত আরএফএল ল্যাডার, যা 6061 গ্রেড অ্যালুমিনিয়ামে তৈরি। শক্তিশালী এমএস ক্রসবার নিশ্চিত করে সর্বোচ্চ নিরাপত্তা। আরএফএল ল্যাডার। আন্তর্জাতিক বাজারে হুমকির মুখে দেশের প্রথম পরিবেশ বান্ধব রিসাইকেল পোশাক তৈরি প্রতিষ্ঠান সাইক্লো। মূলত নামের মিলের কারণে একটি সুইডিশ কোম্পানি তাদের ব্যবসা সম্প্রসারণের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে। প্রতিষ্ঠানটির সংখ্যা এই বিরোধ নিষ্পত্তিতে তারা অবমূল্যায়িত হলে দেশে বাধাগ্রস্ত হতে পারে পোশাক শিল্পের রিসাইকেল খাতে নতুন বিনিয়োগ, যার প্রভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে দেশের অর্থনীতি। আরও জানাচ্ছেন মুন্নাফ রশিদ। দেশের শীর্ষ রপ্তানি খাত তৈরি পোশাক উৎপাদনের দিক থেকে যা বিশ্বে দ্বিতীয় অবস্থানে। দেশে তৈরি পোশাকের বাজার প্রায় 5,000 কোটি ইউএস ডলারের। রপ্তানির ধারা অব্যাহত রাখতে আন্তর্জাতিক বাজার বিবেচনায় পোশাকের বৈচিত্র্য ও ক্রেতার চাহিদা সবচেয়ে বেশি গুরুত্ব পায়। জলবায়ুর প্রতিকূলতায় বৈশ্বিক ক্রেতাদের মধ্যে পরিবেশ সচেতনতা যেমন বাড়ছে, তেমনি তৈরি পোশাকের বর্জ্যের পরিবেশ সহায়ক রিসাইকেল বা পুনর্ব্যবহারে উৎপাদিত পণ্যের চাহিদাও এখন শীর্ষে। তথ্য বলছে 2022 সালে বিশ্ববাজারে রিসাইকেল টেক্সটাইল ফাইবারের বাজার ছিল 572 কোটি ডলারের। 2028 সাল নাগাদ যা 686 কোটি ডলারে পৌঁছাবে বলে আশা এ খাতের উদ্যোক্তাদের। রিসাইকেল পোশাক উৎপাদন ব্যয়বহুল হলেও দেশে যে কয়টি প্রতিষ্ঠান আছে তার মধ্যে শীর্ষে সিমকো স্পিনিং ও টেক্সটাইল মিলের অঙ্গ প্রতিষ্ঠান সাইক্লো, যারা পুনঃব্যবহারযোগ্য তন্তু প্রতিষ্ঠান হিসেবে নিবন্ধন করে 2014 সালে। দেশের প্রথম এই প্রতিষ্ঠানটি তাদের উৎপাদিত কাঁচামাল রপ্তানি করছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র সহ অন্তত 20টি দেশে। সাইক্লো প্রতি বছর 30 মিলিয়ন কেজি ঝুট কাপড় রিসাইকেল করে, যাদের বার্ষিক বিক্রির পরিমাণ $15 মিলিয়ন। তবে এই প্রতিষ্ঠানটির জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে 2021 সালে যাত্রা শুরু করা সুইডিশ প্রতিষ্ঠান সাইক্লোন। সাইক্লো যেটা আমাদের বাংলাদেশের ব্র্যান্ড, এই ব্র্যান্ডের জন্ম প্রথমে, ব্যবহার প্রথমে, এ কারণে ইট উইল গেট প্রায়োরিটি। এটার কাছাকাছি নকল করে কেউ অন্য কোনো ব্র্যান্ড ক্রিয়েট করে অথবা ট্রেডমার্ক ক্রিয়েট করে, তাহলে সেটার প্রায়োরিটিটা পরে আসে। অনেকগুলো দেশে ওনারা চাচ্ছেন যাতে সাইক্লো ব্র্যান্ড ইউজটা স্টপ করে দেয়। এইটাকে আমরা ট্রেডমার্কের ভাষায় বলি হচ্ছে ট্রেডমার্ক ডাইলুশন।
সো এই ডাইলুশন এক ধরনের ইনফ্রিঞ্জমেন্ট, মানে আইনের ভায়োলেশন। নিজস্ব মেধাসত্ব কেড়ে নেওয়ার শঙ্কায় সাইক্লোনের সাথে বিরোধ নিষ্পত্তিতে ইতিবাচক ফল না পাওয়া গেলে হুমকির মুখে পড়তে পারে সাইক্লোর ব্যবসা, নষ্ট হতে পারে 800 কর্মীর কর্মসংস্থান। এতে সম্ভাবনাময় রিসাইকেল শিল্পের উদ্যোক্তা কমার পাশাপাশি স্থবিরতা দেখা দিতে পারে এ খাতের বিনিয়োগ থেকে শুরু করে সামগ্রিক অর্থনীতিতে। আমাদের যথেষ্ট লিগ্যাল প্রোটেকশন থাকা সত্ত্বেও ওনারা বিভিন্ন দেশে এই জিনিসটা মানছেন না কেন? একটা কারণ হচ্ছে যে এটা বাংলাদেশি বোর্ন, সো বাংলাদেশ ইজ এ LDC country, it comes from East Asia or Southeast Asia, so এদেরকে আসলে এত গুরুত্ব দেওয়ার কিছু নাই। এইটাকে যদি আন্ডারমাইন করা হয় তাহলে এই রেসপেক্টটাকে ডিমিনিশ করা হবে অথবা ডাইলুট করা হবে। ইউরোপ সহ বিশ্বের প্রধান ক্রেতা দেশ যখন পরিবেশের সুরক্ষায় টেকসই ও রিসাইকেল পোশাকে জোর দিচ্ছে, তখন দেশে পরিবেশ বান্ধব সবুজ কারখানা 235টি, বিশ্বের সেরা 100টি কারখানার 50টি বাংলাদেশে। তাই ভবিষ্যতের বৈশ্বিক বাজার ধরতে রিসাইকেল কারখানা বাড়ানো দরকার বলে মনে করেন এ খাতের উদ্যোক্তারা। মুন্নাফ রশিদ, এখন, ঢাকা। আজই শেষ হচ্ছে চলতি মৌসুমে সেন্ট মার্টিন ভ্রমণের সুযোগ। ডিসেম্বর ও জানুয়ারিতে প্রবাল দ্বীপটিতে পর্যটকদের ভ্রমণের সুযোগ রাখা হলেও 1 ফেব্রুয়ারি থেকে আবারও ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, যার প্রভাব পড়বে পর্যটক কেন্দ্রিক ব্যবসা বাণিজ্যে। এর ফলে উদ্বিগ্ন দ্বীপের বাসিন্দা, ব্যবসায়ী ও বিনিয়োগকারীরা। বিস্তারিত মনতোষ বেদজ্ঞর প্রতিবেদনে ছবি তুলেছেন মোহাম্মদ রাসেল। বঙ্গোপসাগরের বুকে দেশের একমাত্র প্রবাল সমৃদ্ধ দ্বীপ সেন্ট মার্টিন। দ্বীপের মায়াবী সৌন্দর্যের টানে প্রতি বছর ছুটে যান হাজারো পর্যটক। আগে এখানকার বাসিন্দারা শুধু সমুদ্রের ওপর নির্ভরশীল ছিল, তবে গত কয়েক দশকে পর্যটন নির্ভর হয়ে পড়েছে তাদের জীবিকা। ইতোমধ্যে দ্বীপটিতে গড়ে উঠেছে 1.5 শতাধিক হোটেল ও রিসোর্ট। মূলত পর্যটন সমাগম ঘিরে বছরে মাত্র 5 থেকে 6 মাস আয় করতে পারেন স্থানীয়রা। তবে চলতি মৌসুমে সরকারি বিধিনিষেধে গত 1 ডিসেম্বর থেকে প্রতিদিন দ্বীপে যাওয়ার সুযোগ পেয়েছেন মাত্র 2000 পর্যটক। তবে সেই সুযোগও বন্ধ হচ্ছে শনিবার থেকে, ফলে উদ্বিগ্ন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা। গত বছরের ব্যবসায়িক অবস্থা আর এবছরের ব্যবসায়িক অবস্থা খুবই খারাপ। আগামী ফেব্রুয়ারি মাসটা যেন আমাদেরকে দিয়ে দেয়, যাতে আমরা দ্বীপবাসী এবং ব্যবসায়ীরা সকলে কিছু আয় রোজগার করে। মাত্র 3 মাস ব্যবসা করে এই দ্বীপের মানুষকে মূলত দ্বীপ ছেড়ে চলে যাওয়ার পরিকল্পনা করেছে। জানুয়ারিতে গেছে প্রায় 10 থেকে 15 দিন, ওই 15 দিন 1 মাসের মতো আমাদের বিজনেস হয় নাই। প্রতি বছর 5 মাস পর্যটকবাহী জাহাজ চললেও এই বছর মাত্র 2 মাসের সরকার অনুমোদন দিয়েছে, যেটা আমাদের দ্বীপের মানুষের কিংবা সংশ্লিষ্ট ব্যবসায়ীদের 2 মাসের অল্প আয় দিয়ে বাকি 10 মাস পরিবার পরিজন নিয়ে চলা, সার্ভাইভ করা খুবই কঠিন হয়ে পড়বে। সরকারি নির্দেশনার কারণে আমরা কিন্তু নভেম্বরে পর্যটক নিতে পারিনি। তো সে আমাদের দাবি ছিল সেই নভেম্বরের প্রেক্ষিতে ফেব্রুয়ারিটা অন্ততপক্ষে আমাদেরকে উন্মুক্ত করে দেওয়া হোক। নভেম্বর থেকে পর্যটকদের সেন্ট মার্টিনে রাতে থাকা নিষিদ্ধ করা হয়। পরবর্তীতে ডিসেম্বর ও জানুয়ারিতে 2000 পর্যটকের ভ্রমণ ও রাত্রি যাপনের সুযোগ রাখা হয়। কিন্তু 1 ফেব্রুয়ারি থেকে দ্বীপটিতে ভ্রমণে নিষেধাজ্ঞা আবারও বলবৎ হবে বলে জানালেন জেলা প্রশাসক। সরকারের যে সর্বশেষ যে নির্দেশনা, সেই অনুযায়ী 31 জানুয়ারি পর্যন্ত তারা সেন্ট মার্টিনে যেতে পারবেন। এ যাবৎ পর্যন্ত আমরা নির্দেশনা পেয়েছি। পরবর্তীতে আর কোনো এরপরে এক্সটেনশন হবে এরকম কোনো নির্দেশনা আমাদের কাছে নাই। যদি দ্বীপবাসীর এরকম কোনো চাহিদা থাকে, যদি তারা আমাদের মাধ্যমে সরকারকে জানাতে চান, জেলা প্রশাসনের মাধ্যমে তারা জানাতে পারেন। আর এই ব্যাপারে সরকার যে সিদ্ধান্ত দেবে সেটি আমরা যথাযথভাবে বাস্তবায়ন করব। সেন্ট মার্টিনের 8 বর্গ কিলোমিটার আয়তনের ছোট দ্বীপে বাস করেন প্রায় 10,000-এর বেশি মানুষ। এখন কক্সবাজার। শীতের সাপ্তাহিক ছুটিতে কক্সবাজারের সৈকতে পর্যটকদের ঢল নেমেছে। ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে বেড়েছে বেচাকেনা। এবার পুরো মৌসুম জুড়েই চাঙা হোটেল, রেস্তোরাঁ, পরিবহন খাত সহ স্থানীয় ব্যবসা বাণিজ্য। এই বিষয়ে নিয়ে আরও বিস্তারিত জানতে কক্সবাজার সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মনতোষ বেদজ্ঞ। মনতোষ, কক্সবাজারের আবহাওয়া কেমন দেখছেন, আর পর্যটকরা কেমন উপভোগ করছে, আর সার্বিকভাবে ব্যবসা বাণিজ্য কেমন হচ্ছে? গালেব, পুরো পর্যটন মৌসুম জুড়ে আসলে কক্সবাজারে একটা উৎসব মুখরতা আসলে বিরাজ করছে এবং এই সময়টি কক্সবাজারের পর্যটন খাতের ব্যবসা বাণিজ্যের সাথে যারা জড়িত তাদের জন্য অত্যন্ত সুসময় বয়ে নিয়ে এসেছে বলা যায়। এবং
এই যে বিপুল পর্যটকের আগমন, তারা কিন্তু আমরা দেখছি যে যেহেতু মৌসুমটা ভালো আবহাওয়া রয়েছে, সাগরের যে শীতল একটি ভাব, বড় বড় ঢেউয়ের গ্রীষ্ম মৌসুমে আমরা দেখি যে বড় বড় ঢেউ থাকে সাগরে, এখন সেই তুলনায় সাগর শান্ত রয়েছে এবং এই যে নান্দনিক একটা পরিবেশ, এই পরিবেশটিতে আমরা দেখছি যে দেশের নানা প্রান্ত থেকে যারা ছুটে এসেছেন সাগরের টানে, তারা এখানে বেশ উপভোগ্য সময় আসলে এখানে কাটাচ্ছেন। এবং আমরা দেখছি যে শুধুমাত্র সমুদ্র সৈকত নয়, এখানে যে অন্যান্য পর্যটন স্পটগুলো রয়েছে, বিশেষ করে ইনানি, হিমছড়ি, দরিয়ানগর থেকে শুরু করে এখানে মহেশখালী দ্বীপের যে আদিনাথ মন্দির রয়েছে কিংবা সেন্ট মার্টিন দ্বীপে যাতায়াত রয়েছে পর্যটকদের, সবখানে পর্যটকদের যেহেতু স্বতঃস্ফূর্ত উপস্থিতি রয়েছে, এখানে যেসব ব্যবসা প্রতিষ্ঠান আছে সবখানেই কিন্তু একটা চাঙা ভাব এসেছে এবং ব্যবসায়ীরা আসলে যে আশায় বিনিয়োগ করেছিলেন নতুনভাবে এই পর্যটন মৌসুমের আগে, সেই আশাটি আসলে তাদের পূরণ হয়েছে সেটি বলা যায়। এবং ছুটির দিনগুলোতে আসলে উপচে পড়া ভিড় এখানে রূপ নিচ্ছে। আমরা আজকের সৈকতের চিত্র যদি দেখাই তাহলে বোঝা যায় যে এখানে কত মানুষের আসলে উপস্থিতি আছে সৈকতের। আমরা আছি সুগন্ধা পয়েন্টে। সুগন্ধা পয়েন্ট থেকে শুরু করে এখানে যে লাবণী কিংবা কলাতলি পয়েন্ট, সবখানেই পর্যটকদের বেশ উপস্থিতি আছে এবং তারা নিজেদের মতো করে আসলে প্রিয়জনদের সাথে নিয়ে, পরিবারের সদস্যদের সাথে নিয়ে কিংবা বন্ধু বান্ধব নিয়ে অনেকে এসেছেন, তারা এখানে নিজেদের মতো করে অত্যন্ত আনন্দ উচ্ছ্বাসের সাথে আসলে এখানে সময় কাটাচ্ছেন। আমরা এখনো দেখছি যে এখানে প্রচুর পর্যটক এখনো সৈকতে উপস্থিত রয়েছে এবং তারা সমুদ্র স্নানের পাশাপাশি এখানে যে বিভিন্ন ধরনের রাইড রয়েছে, ঘোড়ায় চড়া কিংবা জেটিস্কিতে চড়া কিংবা বিচ বাইকে চড়া, এইসব করে কিন্তু এখানে বেশ উপভোগ্য সময় আসলে তারা কাটাচ্ছেন এবং ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে গিয়েও কিন্তু তারা কক্সবাজারের যেসব পণ্য রয়েছে সেসব পণ্য কেনাকাটা করছেন। গালিব, এই ছিল আমার কাছে কক্সবাজার থেকে সবশেষ। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে যাত্রীবাহী বিমান ও সামরিক হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় ৬৭ জন আরোহীর কেউই আর জীবিত নেই বলে নিশ্চিত করেছেন নবনিযুক্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে ট্রাম্প অভিযোগ করেন, বাইডেন প্রশাসনের ব্যর্থ নীতির কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটল। ট্রাম্পের দাবি, জাতিগত বৈচিত্র্য ও সমতা নিশ্চিত করতে গিয়ে অযোগ্য কর্মীদের নিয়োগ দেয়ায় ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের কেউই এই দুর্ঘটনার দায় নিতে হবে। এদিকে বিমানের ব্ল্যাক বক্স উদ্ধার হলেও দুর্ঘটনার কারণ সম্পর্কে স্পষ্ট কোনো ধারণা দিতে পারছে না সংশ্লিষ্টরা। আরও জানাচ্ছেন সতীর্থ কর্মকার। স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল 11টা থেকে আবারও সচল হয়েছে যুক্তরাষ্ট্রের রোনাল্ড রিগান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্টের কার্যক্রম। যদিও বুধবার রাতের মর্মান্তিক বিমান দুর্ঘটনার শোক কাটাতে পারছেন না বিমানবন্দরে অপেক্ষমান যাত্রীরা। My heart just goes out because anytime there's a loss of life, all lives are precious. Very sad. I kind of feel kind of disrespectful to even be going. We're taking the kids to Disney and we kind of feel kind of just, kind of sad about it. ওয়াশিংটনে মার্কিন সেনাবাহিনীর ব্ল্যাক হক হেলিকপ্টারের সঙ্গে সংঘর্ষে বিধ্বস্ত উড়োজাহাজের ব্ল্যাক বক্স উদ্ধার হলেও স্পষ্ট হয়নি দুর্ঘটনার কারণ। হেলিকপ্টারের ট্র্যাকিং সিস্টেম অকেজো হওয়ায় পাইলট উড়োজাহাজের অবস্থান নির্ণয় করতে ব্যর্থ হয়েছেন। প্রাথমিকভাবে এমনটা ধারণা করা হলেও আর্মি অ্যাভিয়েশনের চিফ অফ স্টাফ বলছেন, অন্ধকারে দেখার জন্য যে নাইট ভিশন গ্লাস ব্যবহার করা হয়, হেলিকপ্টারের ক্রুরা সেটি আদৌ ব্যবহার করেছেন কিনা তা তদন্ত করে দেখা জরুরি। আবার সিবিএস নিউজের প্রতিবেদনে দাবি করা হচ্ছে, 3টি বাণিজ্যিক বিমানবন্দর থাকায় ওয়াশিংটন ডিসির ওই আকাশসীমা পৃথিবীর সবচেয়ে নিয়ন্ত্রিত এয়ারস্পেসের একটি। সাধারণত ওই অঞ্চলে ট্রাফিক কন্ট্রোলের জন্য 2 জন কর্মকর্তা স্ট্যান্ড বাই থাকেন, কিন্তু বুধবারের দুর্ঘটনার সময় একজন কন্ট্রোলার কেন অনুপস্থিত ছিলেন তা স্পষ্ট হচ্ছে না। এদিকে নবনিযুক্ত মার্কিন প্রেসিডেন্ট বলছেন ভিন্ন কথা। বিগত বাইডেন প্রশাসনের ব্যর্থ নীতির দিকে আঙুল তোলার পাশাপাশি অভিযোগ করেছেন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের নিয়োগ প্রক্রিয়া নিয়েও। ট্রাম্প দাবি করেন, জাতিগত বৈচিত্র্য রক্ষা ও বিশেষ চাহিদা সম্পন্ন প্রার্থীদের সুযোগ দিতে গিয়ে বাইডেনের নেতৃত্বে অযোগ্য কর্মী নিয়োগ দিয়েছে এভিয়েশন বিভাগের কর্তা ব্যক্তিরা। The FAA, which is overseen by Secretary Pete Buttigieg, a real winner. That guy's a real winner. Do you know how badly everything's run since he's run this Department of Transportation? He's a disaster. He was a disaster as a mayor.
এদিকে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত অধিকাংশ মরদেহ উদ্ধারের কাজ সম্পন্ন হওয়ার পর পটোম্যাক নদী থেকে ধ্বংস হয়ে যাওয়া বিমান ও কপ্টারের যন্ত্রাংশ পরীক্ষার জন্য সংগ্রহ করছে তদন্তকারী কর্মকর্তারা। প্রাথমিক অনুসন্ধান শেষে বোট কর্মকর্তারা সিএনএনকে জানায়, ব্যস্ত ও জটিল আকাশসীমায় হেলিকপ্টারটি পথ হারিয়ে ফেলায় এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। যদিও ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন বা ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড কাউকেই ছাড় দিচ্ছেন না কানসাসের গভর্নর লরা কেলি। এখনো পর্যন্ত নিহতদের নামের তালিকা প্রকাশ না করায় সরকারের এই সংস্থাগুলোর কাণ্ডজ্ঞান নিয়ে প্রশ্ন তুলেছেন গভর্নর। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। আরএফএল গিজারে আছে ওয়ার্ল্ড ফ্লো টেকনোলজি, যা পানি গরম করে 20% কম বিদ্যুৎ খরচে, আর একবার অন করলেই পানি গরম থাকে 24 ঘন্টা। আরএফএল গিজার, উষ্ণ পানির পরশ। যুক্তরাষ্ট্র ব্রাজিলের পণ্যে শুল্ক আরোপ করলে পাল্টা জবাব দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে লুলা ডি সিলভা জানান, পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক গড়তে চায় ব্রাজিলিয়া। ব্রাজিল প্রেসিডেন্টের মন্তব্যে শুল্ক যুদ্ধ শুরুর সম্ভাবনা আরও প্রকট হলো। 2024 সালে ব্রাজিল যুক্তরাষ্ট্রে প্রায় 34,000 কোটি ডলারের পণ্য রপ্তানি করেছে, তবে আমদানি করেছে 26,000 কোটি ডলারের পণ্য। ব্রাজিলিয়ার ধারণা, বাণিজ্য ঘাটতির কারণে শুল্ক আরোপ পরিকল্পনা থেকে পিছিয়ে আসতে বাধ্য হবে ট্রাম্প প্রশাসন। ইউক্রেনকে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার 90টি ইন্টারসেপ্টর সরবরাহ করেছে ইসরায়েল। মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওস নিশ্চিত করেছে এই তথ্য। মস্কোকে পশ্চিম জেরুজালেম জানিয়েছে, সহায়তা নয় বরং যুক্তরাষ্ট্রকে ইন্টারসেপ্টরগুলো ফেরত দিতে ইউক্রেনকে ইন্টারসেপ্টরগুলো পাঠানো হয়েছে। তবে অ্যাক্সিওসের প্রতিবেদনে জানানো হয়েছে, হাসিডিক ইহুদিদের ধর্মীয় স্থান কিয়েভের দক্ষিণের শহর ওমানে তীর্থযাত্রার ইসরায়েলিদের বাধা দেন জেলেনস্কি। প্যাট্রিয়ট সরবরাহ না করা পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে বলেও জানান ইউক্রেনীয় প্রেসিডেন্ট। ফলে বাধ্য হয়ে ইউক্রেনকে ইন্টারসেপ্টর সরবরাহ করে ইসরায়েল। এদিকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের পর কিয়েভে ড্রোন হামলা চালিয়েছে মস্কো। এতে প্রাণ হারিয়েছেন কমপক্ষে 9 জন। এখন ঢাকায় শিরোনামগুলো আরও একবার। বিশ্ব ইজতেমার প্রথম পর্বে চলছে ইবাদত বন্দগি। তুরাক তীরে জুমার নামাজ পড়তে লাখো মুসল্লির ঢল। এই দুনিয়া আমরা যা করতেছি এটা আসলে আমার জন্য না, আমার কাজই না। আমার কাজ ছিল আখিরাতের জন্য প্রস্তুতি তৈরি করা। 2 পর্বে হওয়াতে আমরা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারতেছি। দেশের 4 জেলায় সড়ক দুর্ঘটনায় 10 জন নিহত, আহত অন্তত 13 জন। চট্টগ্রামের জলাবদ্ধতা প্রকল্পে খান খননের নামে বিপুল অর্থ লুটপাট, বললেন শিল্প উপদেষ্টা। 21টি খাল খননে 100 কোটি টাকা বরাদ্দের আবেদন। এবং টিএসসি দোয়েল চত্বর সড়ক খোলা বন্ধ থাকবে, বই মেলা দর্শনার্থী বিবেচনায়, জানালো ডিএমপি। নিরাপত্তার জন্য থাকছে সার্চ লাইট। রাত্রে সার্চ লাইটের ব্যবস্থা করা হয়েছে। কোনো দুর্ঘটনা যেটাই হোক আমাদের নিয়ন্ত্রণে থাকে। বাণিজ্য মেলা বা অন্যান্য জায়গায় যে গলা কাটার দাম নেওয়া হয়, এটা যেন না হয়। এই ছিল এখন ঢাকার আয়োজন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।